2018 সালে গণভবনে যখন সংলাপ হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি বলেছিলেন যে আমি গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেব। কিন্তু আপনারা কি চান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি বিএনপি জামাতের হাতে তুলে দেই যে তারা আমার? তার মানে তিনি বুঝতেছেন যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না, তাহলে তার জন্য সাস্টেইন করাটা কঠিন হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ভিন্ন মতের একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও যে কাবেরী আপার কোনো বিপদে আমি যদি আমার সক্ষমতা থাকে, নবীন ভাইয়ের কোনো বিপদে আমি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক একইভাবে বলছি যে শেখ হাসিনাও যদি ক্ষমতা থেকে সরে গিয়ে তার যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, যেভাবে সেই 21 তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে, আমরা তার পাশে দাঁড়াবো। কিন্তু তার প্রতি বিনয়ের সাথে আমরা অনুরোধ করে বলবো, আপনি দেশকে সংঘাতের হাত থেকে বাঁচান। আপনি প্রধানমন্ত্রী হিসেবে এখন আপনার হাতে সুযোগ আছে একটা ঐক্যের রাজনীতি, একটা সম্প্রীতির রাজনীতি গড়ে তোলা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিচার বিভাগ, গণমাধ্যম, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এই সংকট থেকে উত্তরণের পথে হাঁটুন। অন্যথায় কেউ রেহাই পাবে না এই দেশে, কেউ না, কোনো রাজনীতিবিদরা। কারণ এই অধপতনের দায় রাজনীতিবিদদেরকে নিতে হবে। যে বাংলাদেশের মতো এই ধরনের কর্তৃত্ববাদী সরকার যারা জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারা নানাভাবে জনগণের দৃষ্টিকে ধরে রাখতে চায়। এবং জনগণ যখন কোনো একটা ইস্যুতে খুব ক্ষুব্ধ থাকে কিংবা কোনো একটা ইস্যুতে সরকার যখন চাপে থাকে, তখন সরকারের একটা আপনার পরিকল্পনা থাকে, এটা একটা কৌশল যে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করা। যেমন আপনার রানা প্লাজার মতো ঘটনা থেকে, এই ঘটনার 17 দিন পরে রেশমা নামক এক নারীকে উদ্ধার, অখ্যাত নাটক আমরা দেখেছি। লঞ্চ ডুবিতে 9 ঘন্টা পরে পানির নিচ থেকে একজন মানুষ উদ্ধারের মানে আজগুবি কাহিনী আমরা দেখেছি। হাত নাই যে মানুষ ককটেল মারার আসামি, তাকে আমরা দেখেছি। মৃত মানুষ মামলার আসামি, ভোট দিয়ে যায়। এই ধরনের আজগুবি অনেক কর্মকাণ্ড এই সরকার আমলে দেখেছি। সেগুলো অনেক ক্ষেত্রে হাস্যকর, অনেক ক্ষেত্রে অবান্তর, কিন্তু সরকারের কাছে আবার এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু ভালো একটা কাজ। কারণ জনগণকে এই সমস্ত ইস্যু দিয়ে হাস্যরসের মধ্যে রেখেছে। যেটা আপনি বললেন যে কাবেরী আপা রিয়েলাইজ করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে ভিন্ন দল হওয়া সত্ত্বেও তার প্রতি আমার একটা সম্মানবোধ আছে, যে কারণ তিনি সত্য কিংবা সুন্দরের জন্য তার একটা সংগ্রাম আছে, যেটা আমরা এই প্রদীপের ঘটনার মধ্যে দিয়ে সমস্ত মিডিয়ায় দেখেছি যে নিজ দলের আপনার দস্যুদের বিরুদ্ধেও তিনি দাঁড়িয়েছেন। যদিও তার দল আবার তাদেরকে প্রমোট করে, যেমন বদির মতো লোককেও আপনার আলোচনা সমালোচনার কারণে মনোনয়ন দেয় না, কিন্তু তার ওয়াইফকে দেয়। তো এটা হচ্ছে তার দলের একটা স্ট্র্যাটেজি। এখন তিনি তো আসলে দলের সিনিয়র পর্যায়ের নেতা না, যে কারণে হয়তো চাইলেও দলের এই জবাবদিহিতাটা তিনি করতে পারেন না। কিন্তু আপা যেটা বলেছেন এটা ঠিক, যে দেখেন এই আমাদের এখানে ফখরুল ইমাম ভাই রয়েছেন, নবীন ভাই রয়েছেন, যারা লোকাল পলিটিক্স করে কিংবা ভোটের ক্ষেত্রে যাদের জনগণের কাছে যেতে হয়, তারা একমাত্র জানে যে জনগণের ভোটটা নেয়ার জন্য তাদেরকে কিভাবে জনগণের সাথে মিশতে হয়, কিভাবে জনগণকে কনভিন্স করতে হয়। কিন্তু যারা এই রাজনীতি করে না, তারা তো যা ইচ্ছে তাই বলে দিতে পারে, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমরা অনেক ক্ষেত্রে কিছু বলতে পারি না। কিন্তু কারণ আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের ভোট লাগবে। এই যে 90% সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশের জনগণ, যেখানে আলেম ওলামারা ধর্ম প্রচারে মানুষকে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমি আপনি রাজনীতিবিদ হই, এদেশে রাষ্ট্রপতি বলেন, প্রেসিডেন্ট বলেন, ফখরুল ইমাম ভাই মন্ত্রী বলেন, এমপি বলেন, সবাই নামাজ পড়ে কিন্তু একজন আলেমের পেছনে। রাষ্ট্রপতি তো ইমামতি করতে পারেন না যে না আমি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা, আমি ইমামতি করব। তিনি করতে পারেন, তার যদি ধর্মীয় সেই লাইনে জ্ঞান থাকে তিনি করতে পারেন, দোষের কিছু না। কিন্তু আমরা কিন্তু নামাজ কিন্তু একজন ইমামের পেছনে পড়ি। ইমাম শব্দের অর্থ নেতা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য ইসলামোফোবিয়াকে বেছে নিয়েছে এবং পশ্চিমা বিশ্বকে বোঝানোর জন্য পরিকল্পিতভাবে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে। সেটা আপনি একদিকে শাপলা চত্বরের সেই 5ই মে আলেম ওলামাদেরকে ঢাকায় আসার জন্য উস্কানি, আরেকদিকে আবার এদেশের সেই তথাকথিত প্রগতিশীল অংশকে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে বসিয়ে একটা গণতামাশার মঞ্চ করা,
এই ধরনের ঘটনা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য সরকার করেছে। আবার এখন যখন সরকার চাপে আছে, বিশেষ করে ধরেন 2000 আপনার 9/11-এর পরে আমেরিকা এবং পশ্চিমা মিত্রদের যে আপনার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা লড়াই, বিশেষ করে যে ইসলামী আপনার কান্ট্রিগুলোতে তাদের যে একটা টার্গেট ছিল ওয়ার অ্যান্ড টেরর পলিসিতে, সেখানে বাংলাদেশ ভুক্তভোগী হয়েছে। আওয়ামী লীগ তার সুবিধাটা নিয়েছে যে আওয়ামী লীগ তথাকথিত সেকুলার দলের তকমা হাজির করে তারা পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে বিনা ভোটে নির্বাচন করেও সেই 14 সালে এবং 18-তে নির্বাচন করেও তারা ক্ষমতা আছে। কিন্তু যখন পশ্চিমারা বুঝতে পেরেছে যে জাতিসংঘে, যখন আপনি দেখেছেন ইমরান খান যেভাবে আপনার ইসলামোফোবিয়া নিয়ে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন, জাতিসংঘ ইসলামোফোবিয়াকে রিডিউস করার জন্য তারা কিন্তু একটা দিবস ঘোষণা করেছে। আমেরিকাও কিন্তু এই জায়গা থেকে সরে গিয়েছে। এবং আপনাকে আমি একটা কথা বলি যে আমি আমেরিকার বিভিন্ন কালচারাল প্রোগ্রামে দেখেছি তারা আলেম ওলামাদেরকেও ডাকে, বিকজ তারা বুঝতে পেরেছে যে ইসলাম ধর্মের যারা প্রচার এবং প্রসারে কাজ করে সবাই উগ্রবাদী না, সবাই জঙ্গিবাদের সাথে জড়িত না। তো আমেরিকা যদি বোঝে, তার পশ্চিমা মিত্ররাও তাদের আমেরিকার অবস্থানটাকে তারা আপনার স্ট্যান্ডার্ড হিসেবে ধরে তারাও সেই প্রসেসে কাজ করবে। তো বাংলাদেশে এখন এই বর্তমান সরকারের সেই আপনার অভিজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে ব্লগার হত্যাকাণ্ড, বিভিন্ন ঘটনাগুলো কিন্তু এখন আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট, FBI তারা কিন্তু এখন তদন্ত করে দেখছে যে বাংলাদেশ সরকার এগুলো নিয়ে কি নাটক করেছে নাকি বাস্তবতাটা কি। আপনি জানেন যে SBর প্রধান, তৎকালীন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ছিল মনিরুল ইসলাম। যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে দেখা করে তাকে কিন্তু এই সমস্ত ঘটনার জন্য আমেরিকাতে ডেকেছে। তারা জানতে চায় যে বাংলাদেশে আসল ঘটনাটা কি, তোমরা কি ক্ষমতায় থাকতে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত নাটক ফাটক করেছো নাকি বাস্তবতা কি। কারণ তাদের কাছে কিছু তথ্য আছে। এখন সরকার একটা বেকায়দায় পড়েছে। ওই মার্কিন নিষেধাজ্ঞা বলতে গেলে আপনার নিষেধাজ্ঞা তো গত বছর দিয়েছিল, তুলনামূলকভাবে গত বছর একটু অন্যান্য কয়েক সময়ের চেয়ে একটু কম হয়েছে গুম, তার আগে আরো অনেক বেশি হয়েছে। সে সময় কিন্তু জন্য নিষেধাজ্ঞা দেয়নি, এখন নিষেধাজ্ঞা দিচ্ছে। কারণ আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা বুঝতেছে বাংলাদেশের এই কর্তৃত্ববাদ যদি আরো ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশও একটা ঝুঁকিতে পড়বে, দক্ষিণ এশিয়ার শান্তি সম্প্রীতি একটা অস্থিতিশীল পরিস্থিতি জায়গায় চলে যাবে, যেখানে তারা এই কর্তৃত্ববাদী সরকারকে সাপোর্ট করতে চাচ্ছে না। তারা বারবার সরকারকে বলছে আগামীতে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে হবে, অংশগ্রহণমূলক ইলেকশন করতে হবে। যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা আপনি শুনেছেন, যে বলেছিল আমেরিকাকে যে ভাই আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, আমার চাকরি ছিল না, বাড়ি ছিল না, তোমরা আমাকে চাকরি দিয়েছো, বাড়ি দিয়েছো, মানে অনেকটা প্রভুর কাছে দাসের ভূমিকা অবতীর্ণ হওয়া। তারা আমেরিকাকে বলছে যে বিএনপিকে নির্বাচন আনতে আমেরিকার সহযোগিতা চেয়েছে। তো এই পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞাটা যখন এসেছে তখন সরকার পাগল হয়ে গেছে। তো সরকার আবার তার সেই পুরানো খেলা জঙ্গিবাদ উগ্রবাদের নাটক নতুন করে মঞ্চায়নের একটা চেষ্টা চালাচ্ছে, যে কারণে এই আপনার আমি বলবো আরেকটি আমাদের পার্শ্ববর্তী দেশের পৃষ্ঠপোষকতায় যারা আপনার বাবরি মসজিদ ধ্বংস করে যারা রাম মন্দির করেছে, যারা আজকেও ইন্ডিয়ান ওয়েবসাইট একটা পোর্টাল আমি দেখেছি যে বারাণসীতে কোন একটা মসজিদের উজুখানার পুকুরে তারা নাকি শিবলিঙ্গের অস্তিত্ব পেয়েছে, এই কারণে সেই মসজিদ ঘেরাও করেছে সেই গেরুয়া উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। তো ভারতের এই উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে সবসময় ইসলামের উত্থানকে ঠেকিয়ে রাখার জন্য, ইসলামকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে। এবং আমি মনে করি যে এই বিচারপতি মানিক সাহেব, যিনি নিজে একজন বিতর্কিত বিচারপতি, এবং তুরিন আফরোজ, এখানে নাজনীন আপা বলেছেন সবচেয়ে বড় অভিযোগ পৃথিবীতে কোনো সন্তানের বিরুদ্ধে যদি তার পিতামাতা অভিযোগ করে, আমি মনে করি এর চেয়ে অপরাধী, এর চেয়ে কালপ্রিট পৃথিবীতে আর কেউ নাই। সেই তার গর্ভধারিণী মা কিন্তু তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে যে অনৈতিক কাজে বাধা দেওয়ায় তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে। সেই তুরিন আফরোজ হচ্ছেন আপনার এই কথিত গণকমিশনের আপনার সদস্য সচিব। তো এই ধরনের সমাজ বিরোধী নৈতিকতা বিচ্যুত ব্যক্তিরা আলেম ওলামাদের লিস্ট করছে। চিন্তা করে নিশ্চয়ই এদেরকে কেউ টাকা দিয়েছে, এদের পেছনে সুপরিকল্পিতভাবে কাজ করেছে। তো বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা ধর্মীয় সংঘাত সৃষ্টির জন্য, আবার সেই শাপলা চত্বর এবং শাহবাগের খেলা শুরু করার জন্য, আলেম ওলামাদেরকে উস্কে দেওয়ার জন্য এই ধরনের একটা ঘৃণিত কাজ করেছে। কাবিরিয়াপার সাথে একমত আওয়ামী লীগকে আমি বলবো, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, আপনারা বোল্ডলি এই তুরিন আফরোজ গংদের এই ঘৃণিত বিষয়কে আপনারা
ডিফেন্স করেন, আপনাদের রাজনীতি করতে হবে। বুঝতে হবে এদেশের 90% মানুষ মুসলমান, ভোটের জিতে কিন্তু আপনাদেরকে ক্ষমতা আসতে হবে। এবং আমি গতকালকে একটা টক শোতে বলেছি, দেখেন আমরা একটা রাজনৈতিক দল, আমিও ক্ষমতায় যেতে চাই, আমিও রাষ্ট্র পরিচালনা করতে চাই, কিন্তু এইটা আমি অস্বীকার করতে চাই না। বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ বিএনপি দুটো বড় রাজনৈতিক দল। জাতীয় প্রশ্নে, দেশের বৃহত্তর স্বার্থে এই দুটো দল যদি একটা ঐক্যমতের জায়গায় না আসতে পারে, সেটা খুব দুঃখজনক। এবং বাংলাদেশ এখন জিও পলিটিক্যাল ক্রাইসিসের যে জায়গায় অবস্থিত, সেখানে যদি আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলগুলো যদি জাতীয় স্বার্থে, সেটা পর্দার আড়ালে হোক কিংবা পর্দার প্রকাশ্যে হোক, যদি একটা ঐক্যমতের জায়গায় না আসতে পারে, এই দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমি আপনাদেরকে এইটুকু বললাম। তো তার জন্য আগামী নির্বাচন হচ্ছে একটা অগ্নি পরীক্ষা। আগামীতে যদি একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারি, তাহলে হয়তো আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের যে অগ্রযাত্রা যে জায়গাটা আছে, সেটাকে বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের মধ্যে যদি রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতা জোর করে ধরে রাখার প্রবণতা থাকে, তার খেসারত দিবে এই দেশের 18 কোটি মানুষ। আমি আপনাকে একটা কথা বলে এই রাউন্ড আমি শেষ করব, কারণ আলোচনা প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। আবার ফখরুল ইমাম ভাই ওই সময় কম সময় পেয়েছেন, তিনিও কিছু বলবেন। শোনেন, 2018 সালে গণভবনে যখন সংলাপ হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি বলেছিলেন যে আমি গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেব। কিন্তু আপনারা কি চান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাতের হাতে তুলে দেই যে তারা আমার? তার মানে তিনি বুঝতেছেন যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে তার জন্য সাস্টেন করাটা কঠিন হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ভিন্ন মতের একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও যে কাবেরী আপার কোনো বিপদে আমি যদি আমার সক্ষমতা থাকে, নবীন ভাইয়ের কোনো বিপদে আমি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক একইভাবে বলছি যে শেখ হাসিনাও যদি ক্ষমতা থেকে সরে গিয়ে তার যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, যেভাবে সেই 21 তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে, আমরা তার পাশে দাঁড়াবো। কিন্তু তার প্রতি বিনয়ের সাথে আমরা অনুরোধ করে বলবো, আপনি এই দেশকে সংঘাতের হাত থেকে বাঁচান। আপনি প্রধানমন্ত্রী হিসেবে এখন আপনাদের সুযোগ আছে একটা ঐক্যের রাজনীতি, একটা সম্প্রীতির রাজনীতি গড়ে তোলা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিচার বিভাগ, গণমাধ্যম, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এই সংকট থেকে উত্তরণের পথে হাঁটুন। অন্যথায় কেউ রেহাই পাবে না এই দেশে, কেউ না, কোনো রাজনীতিবিদরা। কারণ এই অধপতনের দায় রাজনীতিবিদদেরকে নিতে হবে। 2018 সালে গণভবনে যখন সংলাপ হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি বলেছিলেন যে আমি গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেব। কিন্তু আপনারা কি চান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি বিএনপি জামাতের হাতে তুলে দেই যে তারা আমার? তার মানে তিনি বুঝতেছেন যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে তার জন্য সাস্টেন করাটা কঠিন হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ভিন্ন মতের একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও যে কাবেরী আপার কোনো বিপদে আমি যদি আমার সক্ষমতা থাকে, নবীন ভাইয়ের কোনো বিপদে আমি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক একইভাবে বলছি যে শেখ হাসিনাও যদি ক্ষমতা থেকে সরে গিয়ে তার যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, যেভাবে সেই 21 তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে, আমরা তার পাশে দাঁড়াবো। কিন্তু তার প্রতি বিনয়ের সাথে আমরা অনুরোধ করে বলবো, আপনি এই দেশকে সংঘাতের হাত থেকে বাঁচান। আপনি প্রধানমন্ত্রী হিসেবে এখন আপনাদের সুযোগ আছে একটা ঐক্যের রাজনীতি, একটা সম্প্রীতির রাজনীতি গড়ে তোলা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিচার বিভাগ, গণমাধ্যম, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এই সংকট থেকে উত্তরণের পথে হাঁটুন। অন্যথায় কেউ রেহাই পাবে না এই দেশে, কেউ না, কোনো রাজনীতিবিদরা। কারণ এই অধপতনের দায় রাজনীতিবিদদেরকে নিতে হবে। যে বাংলাদেশের মতো এই ধরনের কর্তৃত্ববাদী সরকার, যারা জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারা নানাভাবে জনগণের দৃষ্টিকে ধরে রাখতে চায়। এবং জনগণ যখন কোনো একটা ইস্যুতে খুব ক্ষুব্ধ থাকে কিংবা কোনো একটা ইস্যুতে সরকার যখন চাপে থাকে, তখন সরকারের একটা আপনার পরিকল্পনা থাকে, এটা একটা কৌশল যে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করা। যেমন আপনার রানা প্লাজার মতো ঘটনা থেকে
এই ঘটনার 17 দিন পরে রেশমা নামক এক নারীকে উদ্ধার অখ্যাত নাটক আমরা দেখেছি। লঞ্চ ডুবিতে 9 ঘন্টা পরে পানির নিচ থেকে একজন মানুষ উদ্ধারের মানে আজগুবি কাহিনী আমরা দেখেছি। হাত নাই যে মানুষ ককটেল মারার আসামি তাকে আমরা দেখেছি। মৃত মানুষ মামলার আসামি ভোট দিয়ে যায়। এই ধরনের আজগুবি অনেক কর্মকাণ্ড এই সরকার আমলে দেখেছি। সেগুলো অনেক ক্ষেত্রে হাস্যকর, অনেক ক্ষেত্রে অবান্তর, কিন্তু সরকারের কাছে আবার এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু ভালো একটা কাজ, কারণ জনগণকে এই সমস্ত ইস্যু দিয়ে হাস্যরসের মধ্যে রেখেছে। যেটা আপনি বললেন যে কাবেরী আপা রিয়েলাইজ করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে ভিন্ন দল হওয়া সত্ত্বেও তার প্রতি আমার একটা সম্মানবোধ আছে, যে কারণ তিনি সত্য কিংবা সুন্দরের জন্য তার একটা সংগ্রাম আছে, যেটা আমরা এই প্রদীপের ঘটনার মধ্যে দিয়ে সমস্ত মিডিয়ায় দেখেছি যে নিজ দলের আপনার দস্যুদের বিরুদ্ধেও তিনি দাঁড়িয়েছেন। যদিও তার দল আবার তাদেরকে প্রমোট করে, যেমন বদির মতো লোককেও আপনার আলোচনা সমালোচনার কারণে মনোনয়ন দেয় না, কিন্তু তার ওয়াইফকে দেয়। তো এটা হচ্ছে তার দলের একটা স্ট্র্যাটেজি। এখন তিনি তো আসলে দলের সিনিয়র পর্যায়ের নেতা না, যে কারণে হয়তো চাইলেও দলের এই জবাবদিহিতাটা তিনি করতে পারেন না। কিন্তু আপা যেটা বলেছেন এটা ঠিক, যে দেখেন এই আমাদের এখানে ফখরুল ইমাম ভাই রয়েছেন, নবী নওয়াজ ভাই রয়েছেন, যারা লোকাল পলিটিক্স করে কিংবা ভোটের ক্ষেত্রে যাদের জনগণের কাছে যেতে হয়, তারা একমাত্র জানে যে জনগণের ভোটটা নেয়ার জন্য তাদেরকে কিভাবে জনগণের সাথে মিশতে হয়, কিভাবে জনগণকে কনভিন্স করতে হয়। কিন্তু যারা এই রাজনীতি করে না, তারা তো যা ইচ্ছা তাই বলে দিতে পারে, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমরা অনেক ক্ষেত্রে কিছু বলতে পারি না। কিন্তু কারণ আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের ভোট লাগবে। এই যে 90% সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশের জনগণ, যেখানে আলেম ওলামারা ধর্ম প্রচারে মানুষকে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমি আপনি রাজনীতিবিদ হই, এদেশে রাষ্ট্রপতি বলেন, প্রেসিডেন্ট বলেন, ফখরুল ইমাম ভাই মন্ত্রী বলেন, এমপি বলেন, সবাই নামাজ পড়ে কিন্তু একজন আলেমের পেছনে। রাষ্ট্রপতি তো ইমামতি করতে পারেন না, যে না আমি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা, আমি ইমামতি করব। তিনি করতে পারেন, তার যদি ধর্মীয় সেই লাইনে জ্ঞান থাকে তিনি করতে পারেন, দোষের কিছু না। কিন্তু আমরা কিন্তু নামাজ কিন্তু একজন ইমামের পেছনে পড়ি। ইমাম শব্দের অর্থ নেতা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য ইসলামোফোবিয়াকে বেছে নিয়েছে এবং পশ্চিমা বিশ্বকে বোঝানোর জন্য পরিকল্পিতভাবে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে। সেটা আপনি একদিকে শাপলা চত্বরের সেই 5ই মে আলেম ওলামাদেরকে ঢাকায় আসার জন্য উস্কানি, আরেকদিকে আবার এদেশের সেই তথাকথিত প্রগতিশীল অংশকে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে বসিয়ে একটা গণতামাশার মঞ্চ করা, এই ধরনের ঘটনা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য সরকার করেছে। আবার এখন যখন সরকার চাপে আছে, বিশেষ করে ধরেন 2000 আপনার সেই আপনার 9/11-এর পরে আমেরিকা এবং পশ্চিমা মিত্রদের যে আপনার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা লড়াই, বিশেষ করে যে ইসলামী আপনার কান্ট্রিগুলোতে তাদের যে একটা টার্গেট ছিল ওয়ার অন টেরর পলিসিতে, সেখানে বাংলাদেশ ভুক্তভোগী হয়েছে। আওয়ামী লীগ তার সুবিধাটা নিয়েছে, যে আওয়ামী লীগ তথাকথিত সেকুলার দলের তকমা হাজির করে তারা পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে বিনা ভোটে নির্বাচন করেও সেই 14 সালে এবং 18-তে নির্বাচন করেও তারা ক্ষমতা আছে। কিন্তু যখন পশ্চিমারা বুঝতে পেরেছে যে জাতিসংঘে, যখন আপনি দেখেছেন ইমরান খান যেভাবে আপনার ইসলামোফোবিয়া নিয়ে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন, জাতিসংঘ ইসলামোফোবিয়াকে রিডিউস করার জন্য তারা কিন্তু একটা দিবস ঘোষণা করেছে। আমেরিকাও কিন্তু এই জায়গা থেকে সরে গিয়েছে। এবং আপনাকে আমি একটা কথা বলি, যে আমি আমেরিকার বিভিন্ন কালচারাল প্রোগ্রামে দেখেছি তারা আলেম ওলামাদেরকেও ডাকে, বিকজ তারা বুঝতে পেরেছে যে ইসলাম ধর্মের যারা প্রচার এবং প্রসারে কাজ করে সবাই উগ্রবাদী না, সবাই জঙ্গিবাদের সাথে জড়িত না। তো আমেরিকা যদি বোঝে, তার পশ্চিমা মিত্ররাও তাদের আমেরিকার অবস্থানটাকে তারা আপনার স্ট্যান্ডার্ড হিসেবে ধরে তারাও সেই প্রসেসে কাজ করবে। তো বাংলাদেশে এখন এই বর্তমান সরকারের সেই আপনার অভিজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে ব্লগার হত্যাকাণ্ড, বিভিন্ন ঘটনাগুলো কিন্তু এখন আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট, FBI, তারা কিন্তু এখন তদন্ত করে দেখছে যে বাংলাদেশ সরকার এগুলো নিয়ে কি নাটক করেছে নাকি বাস্তবতাটা কি। আপনি জানেন যে SBর প্রধান, তৎকালীন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ছিল মনিরুল ইসলাম। যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে দেখা করে তাকে কিন্তু এই সমস্ত ঘটনার জন্য আমেরিকাতে ডেকেছে। তারা জানতে চায় যে বাংলাদেশে আসল ঘটনাটা কি, তোমরা কি ক্ষমতায় থাকতে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত নাটক ফাটক করেছো নাকি বাস্তবতা কি, কারণ তাদের কাছে কিছু তথ্য আছে।
এখন সরকার একটা বেকায়দায় পড়েছে। ওই মার্কিন নিষেধাজ্ঞা বলতে গেলে আপনার নিষেধাজ্ঞা তো গত বছর দিয়েছিল, তুলনামূলকভাবে গত বছর একটু অন্যান্য কয়েক সময়ের চেয়ে একটু কম হয়েছে গুম, তার আগে আরো অনেক বেশি হয়েছে। সে সময় কিন্তু জন্য নিষেধাজ্ঞা দেয়নি, এখন নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা বুঝতেছে বাংলাদেশের এই কর্তৃত্ববাদ যদি আরো ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশও একটা ঝুঁকিতে পড়বে, দক্ষিণ এশিয়ার শান্তি সম্প্রীতি একটা অস্থিতিশীল পরিস্থিতির জায়গায় চলে যাবে, যেখানে তারা এই কর্তৃত্ববাদী সরকারকে সাপোর্ট করতে চাচ্ছে না। তারা বারবার সরকারকে বলছে আগামীতে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে হবে, অংশগ্রহণমূলক ইলেকশন করতে হবে। যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা আপনি শুনেছেন, যে বলেছিল আমেরিকাকে যে ভাই আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, আমার চাকরি ছিল না, বাড়ি ছিল না, তোমরা আমাকে চাকরি দিয়েছো, বাড়ি দিয়েছো, মানে অনেকটা প্রভুর কাছে দাসের ভূমিকা অবতীর্ণ হওয়া। তারা আমেরিকাকে বলছে যে বিএনপিকে নির্বাচন আনতে আমেরিকার সহযোগিতা চেয়েছে। তো এই পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞাটা যখন এসেছে তখন সরকার পাগল হয়ে গেছে। তো সরকার আবার তার সেই পুরানো খেলা জঙ্গিবাদ উগ্রবাদের নাটক নতুন করে মঞ্চায়নের একটা চেষ্টা চালাচ্ছে, যে কারণে এই আপনার আমি বলবো আরেকটি আমাদের পার্শ্ববর্তী দেশের পৃষ্ঠপোষকতায় যারা আপনার বাবরি মসজিদ ধ্বংস করে, যারা রাম মন্দির করেছে, যারা আজকেও ইন্ডিয়ান ওয়েবসাইট একটা পোর্টাল আমি দেখেছি যে বারাণসীতে কোন একটা মসজিদের উজুখানার পুকুরে তারা নাকি শিবলিঙ্গের অস্তিত্ব পেয়েছে, এই কারণে সেই মসজিদ ঘেরাও করেছে সেই গেরুয়া উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। তো ভারতের এই উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে সবসময় ইসলামের উত্থানকে ঠেকিয়ে রাখার জন্য, ইসলামকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে। এবং আমি মনে করি যে এই বিচারপতি মানিক সাহেব, যিনি নিজে একজন বিতর্কিত বিচারপতি, এবং তুরিন আফরোজ, এখানে নাজনীন আপা বলেছেন সবচেয়ে বড় অভিযোগ পৃথিবীতে কোনো সন্তানের বিরুদ্ধে যদি তার পিতামাতা অভিযোগ করে, আমি মনে করি এর চেয়ে অপরাধী, এর চেয়ে কালপ্রিট পৃথিবীতে আর কেউ নাই। সেই তার গর্ভধারিণী মা কিন্তু তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে যে অনৈতিক কাজে বাধা দেওয়ায় তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে। সেই তুরিন আফরোজ হচ্ছেন আপনার এই কথিত গণকমিশনের আপনার সদস্য সচিব। তো এই ধরনের সমাজ বিরোধী নৈতিকতা বিচ্যুত ব্যক্তিরা আলেম ওলামাদের লিস্ট করছে। চিন্তা করে নিশ্চয়ই এদেরকে কেউ টাকা দিয়েছে, এদের পেছনে সুপরিকল্পিতভাবে কাজ করেছে। তো বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা ধর্মীয় সংঘাত সৃষ্টির জন্য, আবার সেই শাপলা চত্বর এবং শাহবাগের খেলা শুরু করার জন্য, আলেম ওলামাদেরকে উস্কে দেওয়ার জন্য এই ধরনের একটা ঘৃণিত কাজ করেছে। কাবির আপনার সাথে একমত। আওয়ামী লীগকে আমি বলবো, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, আপনারা বোল্ডলি এই তুরিন আফরোজ গংদের এই ঘৃণিত বিষয়কে আপনারা ডিফেন্স করেন। আপনাদের রাজনীতি করতে হবে, বুঝতে হবে এদেশের 90% মানুষ মুসলমান, ভোটের জিতে কিন্তু আপনাদেরকে ক্ষমতা আসতে হবে। এবং আমি গতকালকে একটা টক শোতে বলেছি, দেখেন আমরা একটা রাজনৈতিক দল, আমিও ক্ষমতায় যেতে চাই, আমিও রাষ্ট্র পরিচালনা করতে চাই, কিন্তু এইটা আমি অস্বীকার করতে চাই না। বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ বিএনপি দুটো বড় রাজনৈতিক দল। জাতীয় প্রশ্নে দেশের বৃহত্তর স্বার্থে এই দুটো দল যদি একটা ঐক্যমতের জায়গায় না আসতে পারে সেটা খুব দুঃখজনক। এবং বাংলাদেশ এখন জিও পলিটিক্যাল ক্রাইসিসের যে জায়গায় অবস্থিত, সেখানে যদি আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলগুলো যদি জাতীয় স্বার্থে সেটা পর্দার আড়ালে হোক কিংবা পর্দার প্রকাশ্যে হোক, যদি একটা ঐক্যমতের জায়গায় না আসতে পারে এই দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমি আপনাদেরকে এইটুকু বললাম। তো তার জন্য আগামী নির্বাচন হচ্ছে একটা অগ্নি পরীক্ষা। আগামীতে যদি একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারি, তাহলে হয়তো আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের যে অগ্রযাত্রা যে জায়গাটা আছে সেটাকে বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের মধ্যে যদি রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতা জোর করে ধরে রাখার প্রবণতা থাকে, তার খেসারত দিবে এই দেশের 18 কোটি মানুষ। আমি আপনাকে একটা কথা বলে এই রাউন্ড আমি শেষ করব, কারণ আলোচনা প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। আবার ফখরুল ইমাম ভাই ওই সময় কম সময় পেয়েছেন, তিনিও কিছু বলবেন। শোনেন, 2018 সালে গণভবনে যখন সংলাপ হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি বলেছিলেন যে আমি গণতন্ত্র, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেব। কিন্তু আপনারা কি চান আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাতের হাতে তুলে দেই যে তারা আমার, তার মানে তিনি বুঝতেছেন যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না, তাহলে তার জন্য সাস্টেইন করাটা কঠিন হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ভিন্ন মতের একজন রাজনীতিবিদ হওয়ায়
সত্ত্বেও যে কাবেরী আপার কোনো বিপদে আমি যদি আমার সক্ষমতা থাকে, নবীন ভাইয়ের কোনো বিপদে আমি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক একইভাবে বলছি যে শেখ হাসিনাও যদি ক্ষমতা থেকে সরে গিয়ে তার যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, যেভাবে সেই 21 তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে, আমরা তার পাশে দাঁড়াবো। কিন্তু তার প্রতি বিনয়ের সাথে আমরা অনুরোধ করে বলবো, আপনি এই দেশকে সংঘাতের হাত থেকে বাঁচান। আপনি প্রধানমন্ত্রী হিসেবে এখন আপনাদের সুযোগ আছে একটা ঐক্যের রাজনীতি, একটা সম্প্রীতির রাজনীতি গড়ে তোলা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিচার বিভাগ, গণমাধ্যম, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এই সংকট থেকে উত্তরণের পথে হাঁটুন। অন্যথায় কেউ রেহাই পাবে না এই দেশে, কেউ না, কোনো রাজনীতিবিদরা। কারণ এই অধপতনের দায় রাজনীতিবিদদের কি নিতে হবে।